সুপ্রিয় ছাত্রছাত্রী, আবার দেখি মোহাম্মদিয়া কামিল। সুপ্রিয় ছাত্রছাত্রী, আবার তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইনে ক্লাসের আজকে প্রথম দিন। আজকে তোমাদের সঙ্গে আমার আসলে প্রথম পরিচয়। আমি মোহাম্মদ মুজাফর হোসেন, প্রভাষক আবার তাকিয়া কামিল মাদ্রাসা রসায়ন বিভাগ। তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের রসায়ন প্রথম পত্র পড়াবো। সেক্ষেত্রে আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবো এবং দ্বিতীয় অধ্যায়ের একটা বিষয়বস্তু আমি উল্লেখ করে দিয়েছি, সেটা হলো কোয়ান্টাম সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ আসলে কোয়ান্টাম সংখ্যাটা কি, এটা নিয়ে আমি একটু কথা বলবো। মানুষের যেমন একটা বায়োডাটা থাকে, পূর্ণ পরিচয় থাকে, তোমরা নিশ্চয়ই জানো, তার নাম, তার পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। ঠিক একটি পরমাণু একটা পূর্ণ পরিচয় আছে। এই পূর্ণ পরিচয়ের জন্য মূলত আসলে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে কোয়ান্টাম সংখ্যাটা কি? কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে একটি পরমাণুর পূর্ণ পরিচিতির জন্য 4টি রাশির প্রয়োজন। আমি আরেকবার বলছি, একটি পরমাণুর পূর্ণ পরিচিতির জন্য 4টি রাশির প্রয়োজন। এই 4টি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। তোমরা লিখছো সবাই? আমি আরেকবার বলছি, একটি পরমাণুর পূর্ণ পরিচিতির জন্য 4টি রাশি প্রয়োজন। এই 4টি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে আমি 4টি কোয়ান্টাম সংখ্যা কি কি, এটা আমি তোমাদের থ্রো করে দিচ্ছি। দেখো, পয়েন্ট 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, পয়েন্ট 2 সহকারী বা এজিমুথাল, কোয়ান্টাম সংখ্যা। তোমরা সবাই বুঝতে পারছো? আমি প্রথমটা লিখলাম কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর পয়েন্ট লিখলাম আমি সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যেটাকে আমরা ইংলিশ থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলতে পারি। বুঝতে পারছো তোমরা? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। পয়েন্ট 4 স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোয়ান্টাম সংখ্যা মূলত 4 ভাগে ভাগ করলাম। একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বরটা সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বরটা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছি, আর 4 নম্বরটা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন এগুলো সম্পর্কে আমাদের বিশদ আলোচনা আছে। আমরা প্রথম পয়েন্ট আলোচনা করব, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি। তোমরা আবার নতুন করে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা নিচের পয়েন্টটা দেখো। দেখেছো সবাই? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো, বিজ্ঞানী বোর পরমাণু মডেল, তোমরা নবম শ্রেণী, নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। বিজ্ঞানী বোর পরমাণু মডেল, উনি কথা বলছে বোর পরমাণু মডেল অনুসারে। দেখো, বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার শক্তি স্তরে আবর্তন করে। কি বললাম বলো? বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার শক্তি স্তরে আবর্তন করে। এই বৃত্তাকার শক্তি স্তর সমূহের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আরেকবার বলছি, বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে। এই বৃত্তাকার কক্ষপথ সমূহের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। আমি লিখি, দেখো, তোমরা সবাই লিখতে পারছো? একে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়।
n এর মান 1, 2, 3, 4 হলে কি বললাম বলো, n এর মান 1, 2, 3, 4 হলে এই যে শক্তি স্তর সমূহকে যথাক্রমে ইংরেজি বর্ণ ক্রম অনুসারে কে, এল, এম, এন, ও ইত্যাদি দ্বারা সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। সবাই বুঝতে পারছো? দেখছো সবাই? তাহলে কি বললাম, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3, 4 হলে এই যে শক্তি স্তরগুলো যে আছে এই শক্তি স্তর সমূহকে ইংরেজি বর্ণ ক্রম অনুসারে আমরা কি বলবো, কে, এল, এম, এন, ও এইভাবে আমরা কি সূচিত করবো। তাহলে আমরা একটু দেখে নিতে পারি এই যে শক্তি স্তরগুলো কিভাবে থাকে সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নিতে পারি। কেমন? তাহলে তোমরা দেখো, আমি এটা নিউক্লিয়াস ধরলাম, তাহলে এটা আমরা ধরলাম প্রথম শক্তি স্তর, এটাকে ধরলাম দ্বিতীয় শক্তি স্তর। সরি আমি একটু কোনটা কেটে দিচ্ছি। তাহলে আমরা বললাম যে এটাকে নিউক্লিয়াস ধরা হয়েছে, তারপরে এটা প্রথম শক্তি স্তর, তারপরে দ্বিতীয় শক্তি স্তর, এটাকে তৃতীয় শক্তি স্তর, এটাকে চতুর্থ শক্তি স্তর আমরা ধরতে পারি। এই যে আমি বলছিলাম যে ইংরেজি বর্ণ অনুসারে ক্রম অনুসারে যে কথাগুলো বলা হচ্ছিল, তাহলে এটাকে কে সেল ধরতে পারি আমরা, এটাকে এল সেল, এটাকে এম সেল, এটাকে এন সেল। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা বলছিলাম যে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে এই বৃত্তাকার কক্ষপথের ক্রমিক সংখ্যা, তাহলে এটা n এর মান আমরা ধরতে পারি 1, 2, 3, 4। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এই যে n এর মান 1, 2, 3, 4 হলে শক্তি স্তর সমূহকে কে, এল, এম, এন, ও এইসব কি ইংরেজি বর্ণ ক্রমশটা এটাকে সূচিত করা হয়। এগুলোকে মূলত বলা হয় শক্তি স্তর। তাহলে এর অনেকগুলো নাম আছে। একটা হলো প্রধান শক্তি স্তর, এটাকে আমরা শেল বলতে পারি, এটাকে আমরা অরবিট বলতে পারি, এটাকে শক্তি স্তর, এভাবে এগুলোকে নামকরণ করা হয়। এখন মূলত আসলে আমরা তাহলে কোন শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা 2n স্কয়ার সূত্রের সাহায্যে আমরা কি এটা নির্ণয় করতে পারি। কি সূত্রের সাহায্যে বলো, তাহলে 2n স্কয়ার, 2n স্কয়ার সূত্রের সাহায্যে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে দেখো n এর মান যখন 1 হবে তাহলে দেখো 2 * 1 স্কয়ার, তাহলে প্রথম শক্তি স্তরে আমরা কয়টা ইলেকট্রন দেব, দুইটা। আবার n এর মান যখন 2 হবে তখন আমরা তাহলে এখানে দ্বিতীয় শক্তি স্তরে আমরা এখানে 8টা ইলেকট্রন লিখতে পারি। আবার n এর মান যখন n এর মান যখন 3 হবে তাহলে আমরা এখানে কয়টা ইলেকট্রন ধরব, 18টা। আবার n এর মান যখন এখানে 4 হবে দেখো তাহলে 32টা। তাহলে আমরা এটা বলতে পারি, দেখো প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে আমরা 32টা ইলেকট্রন দেখতে পাই। এটা কোন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা নিয়ম, ধারাবাহিকতা, কিংবা আমরা এইভাবে ইলেকট্রনগুলো আমাদের প্রবেশ করবে। এর সর্বোচ্চ কম থাকতে পারে কিন্তু বেশি থাকতে পারে। তাহলে মোটামুটি এই হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা মোটামুটি তোমরা কিছুটা ধারণা তোমাদের ছিল, এখন আর একটু পরিষ্কার হয়ে গেল। এখন আমরা 2 নম্বর পয়েন্ট আলোচনা করতে পারি, সেটা হলো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমি এটা বিষয় দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা সবাই লিখব। এখন লেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা। পয়েন্ট 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সবাই লিখতে পারছো তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা? আচ্ছা তাহলে পয়েন্ট 2, তাহলে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি এটা ডেফিনিশন আগে আমাদের জানতে হবে। আচ্ছা, পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য আমি বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং সুন্দর করে খাতার মধ্যে লেখো। পরমাণুতে ইলেকট্রন
আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর, আমি আরেকবার বলি, পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। তাহলে কি বললাম, পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আরেকবার বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং লেখো। পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপস্তর রয়েছে, একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। দেখো লেখো এখানে, একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান দেখো, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। দেখতে পাচ্ছ তোমরা সবাই লেখাটা? এল এর মান, এটা স্মল এল, ছোট হাতের এল, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার কি একটা মান। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা ডিপেন্ড অন প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা নির্ভর করছে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। তাহলে দেখো n = 1 হয়, n = কত হলে বলো, n = যখন 1 হবে তখন l এর মান 0। আবার n = 2 হলে l এর মান 0 1, 0 থেকে শুরু, তাহলে 0 থেকে n-1, যখন n এর মান 2 নিব তাহলে l এর মান 0 থেকে 2-1, তাহলে 2-1 কত, এখানে 1, তাহলে 0 থেকে শুরু, এই জন্য 0 1। আবার n এর মান যখন 3 হচ্ছে তখন l এর মান দেখো 0 থেকে 3-1, তাহলে 3-1 কত 2, তাহলে 0 থেকে 2, তাহলে 0 1 2। আবার দেখো n এর মান 4 হলে l এর মান 0 থেকে 4-1, তাহলে 0 থেকে 4-1 কত 3, তাহলে 0 থেকে 3, তাহলে 0 1 2 3। লেখো দেখো 0 1 2 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন এটা প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর, এটাকে আমরা কি বলবো তাহলে, উপশক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, যেটাকে আমরা 1s দ্বারা প্রকাশ করব। এটা তোমরা সবাই লিখেছো? সবাই লিখেছো বলো? জি স্যার, আচ্ছা ধন্যবাদ। তাহলে এখন প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর একটি, এটা আবার লিখতে হবে। দেখো প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি। কি লিখলাম বলো? প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, যেটাকে আমরা 1s দ্বারা প্রকাশ করব। কেমন? এবার দেখো দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটি, এটা 2s 2p। কেমন দেখতে পাচ্ছ? তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর তিনটি, এটা 3s 3p 3d। লেখা বুঝতে পারছো? চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর চারটি, এটাকে আমরা লিখব 4s 4p 4d 4f। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি 1s, দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর দুইটি 2s 2p, তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর তিনটি 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরের উপস্তর চারটি 4s 4p 4d 4f। তাহলে আমরা
বলতে পারি এল এর মান যখন 0 তখন s উপশক্তি স্তর, এল এর মান যখন 1 তখন p উপশক্তি স্তর, এল এর মান যখন 2 তখন d উপশক্তি স্তর, এল এর মান যখন 3 তখন f উপশক্তি স্তর। তাহলে অবশ্যই আমরা খাতার মধ্যে প্রয়োগ করব এল এর মান। তোমরা লেখো, আমি বলি এল এর মান 0 1 2 3 হলে, আরেকবার বলি এল এর মান 0 1 2 3 হলে উপশক্তি স্তরকে যথাক্রমে s p d f দ্বারা প্রকাশ করা হয়। তোমরা সবাই লিখতে পারছো? লেখা সুন্দর করে লেখো। আমি আরেকবার বলি এল এর মান 0 1 2 3 হলে উপশক্তি স্তরকে যথাক্রমে s p d f দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেমন প্রধান শক্তি স্তরে একটা সূত্র জানলাম যে প্রধান শক্তি স্তরে বা অরবিটে বা সেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, এরকম যেমন আমরা একটা 2n² সূত্রের সাহায্যে আমরা বের করলাম, ঠিক এই উপশক্তি স্তরগুলোতে মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে এটার কিন্তু একটা আমাদের সূত্র আছে। তাহলে তোমরা লেখো যে কোন উপশক্তি স্তরে, লেখো কোন উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, কোন উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে তা নিম্নের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। আমি এই সূত্রটা লিখি, তোমরা দেখো। তাহলে কি বললাম, কোন উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে তা সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। এই সূত্রটা হচ্ছে 2 × 12 + 1। কি লিখলাম বলো? 2 × 12 + 1। তাহলে দেখো এখন বোর্ডে খেয়াল করে একটু, এল এর মান 0 হলে, আমরা একটু আগে বলছিলাম কিন্তু এল এর মান 0 1 2 3 হলে উপশক্তি স্তরকে s p d f দ্বারা প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে দেখো এখন এল এর মান 0 হলে s উপশক্তি স্তরে, এল এর মান 0 হলে s উপশক্তি স্তরে তাহলে কয়টি অরবিটাল, কয়টি ইলেকট্রন হচ্ছে দেখো, এল এর মান 0 এখানে যখন 0 বসাতে তখন একটা 0, তাহলে 2 × 1, তাহলে l = 0 হলে s উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন বিদ্যমান। হ্যাঁ, দেখো বোর্ডে খেয়াল করো ভালো করে, বোর্ডে খেয়াল করছো? আচ্ছা, তাহলে l এর মান 0 হলে s উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন বিদ্যমান। l = 1 হলে, তাহলে l এর মান 1 হলে p উপশক্তি স্তর, আমরা এটা জানতাম। তাহলে l এর মান 1 হলে p উপশক্তি স্তরে সর্বোচ্চ। l এর মান যখন 1 হবে, বোর্ডে খেয়াল করো, মান বসাও। তাহলে এখানে যদি 1 হয় তাহলে 2 × 1 2, 2 + 1 3, 3 × 2 6, তাহলে l এর মান 1 হলে p উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন বিদ্যমান। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ তোমরা সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখো l এর মান 2 হলে, l এর মান 2 হলে তাহলে l এর মান 0 হলে s, l এর মান 1 হলে p আর l এর মান 2 হলে d। তাহলে l = 2 হলে d উপশক্তি স্তরে সর্বোচ্চ। আবার তোমরা এখানে মান বসাও, তাহলে l এর মান যখন 2 হবে তাহলে 2 × 2 তাহলে 4, 4 × 4 + 1 5, 5 × 2 তাহলে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি l এর মান 2 হলে d উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টি ইলেকট্রন বিদ্যমান থাকবে। আচ্ছা, এবার l = 3 হলে, l = 3 হলে, তাহলে l = 3 হলে আমরা আগে বলছিলাম যে তাহলে f উপশক্তি স্তর হবে। তাহলে l = 3 হলে f উপশক্তি স্তরে সর্বোচ্চ, তাহলে 2 3 6 আর এটা 7, 7 2 14, তাহলে 10টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি l এর মান 0 হলে s উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন হচ্ছে, l এর মান যখন 1 হচ্ছে তখন p উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন হচ্ছে, l এর মান যখন 2 হচ্ছে তো d উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টা ইলেকট্রন হচ্ছে, আর l এর মান যখন 3 হচ্ছে তখন f উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টা ইলেকট্রন হচ্ছে। তাহলে আমরা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, ঠিক এরকম শক্তি স্তরের উপশক্তি স্তরটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এজিমুথুয়াল কোয়ান্টাম সংখ্যাও বলতে পারি। সেই ক্ষেত্রে উপশক্তি স্তরে আমরা ইলেকট্রনগুলো ধারণা করতে পারলাম, কিংবা ইলেকট্রনগুলো কয়টা থাকবে। তাহলে সেই সূত্রে আমরা এটা লিখতে পারি s2 দেখো p6 d10 f14। তাহলে এইভাবে ইলেকট্রনগুলো অরবিটালের মধ্যে, উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো এইভাবে থাকবে।
এইভাবে এটাকে লিখতে হয় আর কি। তাহলে মোটামুটি আমরা ধারণা করলাম যে উপশক্তি স্তর সম্পর্কে আমাদের অনেকটাই ধারণা হয়ে গেল, ঠিক আছে না? আচ্ছা, এরপরে নেক্সট আছে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। দেখো, তাহলে এটা নিয়ে আমি একটু কথা বলি, তোমরা লেখো 3 নম্বর পয়েন্ট, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা লিখতে হবে। হ্যাঁ, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। দেখতে পাচ্ছ সবাই তোমরা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে। এটার কথা আসলে বিভিন্ন লেখক বিভিন্নভাবে বলছে। তো আমরা এতটুকু বলতে পারি, আমরা জানি পৃথিবীর একটা বিশাল চৌম্বক ক্ষেত্র রয়েছে। আমরা কি বলি বলো? পৃথিবীর একটা বিশাল চৌম্বক ক্ষেত্র রয়েছে। আবার পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রভাবে আরেকটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কি বললাম? আমরা জানি পৃথিবীর একটা বিশাল চৌম্বক ক্ষেত্র রয়েছে। যেমন পৃথিবীর বিভব শূন্য ধরা হয়, তোমরা এটা পদার্থবিজ্ঞানে পড়ে আসছো, এবং এটা এও লেখা ছিল ওখানে, মানে সমুদ্রের মধ্যে যদি 1 বালতি পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে? পানি কোনো বাড়তি মনে হবে না। অথবা সমুদ্র থেকে যদি 1 বালতি পানি টেনে নেওয়া হয় তো সমুদ্রের পানি কম মনে হবে না। ঠিক পৃথিবীর বিভবটা এরকম আর কি। তো এরকমই আমরা জানি যে পৃথিবীর একটা বিশাল চৌম্বক ক্ষেত্র রয়েছে। আবার পরমাণু আছে, পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রভাবে আরেকটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কারণ আমরা জানি পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিদ্যমান। প্রোটনটা অবশ্যই ধনাত্মক কণিকা আর ইলেকট্রনটা ঋণাত্মক কণিকা। প্রোটনটা অবশ্যই নিউক্লিয়াসে থাকবে, প্রোটনটা কোথায় থাকবে বলো? নিউক্লিয়াসে থাকবে। আর ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে থাকবে। তাহলে আমরা জানি পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রভাবে আরেকটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই দুই চৌম্বক ক্ষেত্র দ্বারা পরমাণুর যে ইলেকট্রন, পরমাণু ইলেকট্রনের গতিপথটিকে বিন্যস্ত হয়ে পড়ে। তোমরা বুঝতে পারছো? এটা লিখতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রভাবে আরেকটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। দেখছো? এই দুই চৌম্বক ক্ষেত্র দ্বারা পরমাণুর ইলেকট্রনের গতিপথটি বিন্যস্ত হয়ে পড়ে। এই বিন্যাস বোঝানোর জন্য দেখো, এই বিন্যাস বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে। এটাকে 6টা হাতের m দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে 6টা হাতের n দ্বারা প্রকাশ করলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে 6টা হাতের l দ্বারা প্রকাশ করলাম, ঠিক চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই যে ম্যাগনেটিক শব্দটা, এই জন্য এটাকে কি করা আছে? 6টা হাতের m ব্যবহার করা আছে। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে 6টা হাতের m দ্বারা প্রকাশ করা হয়। দেখেছো তোমরা? 6টা হাতের m দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন দেখো m এর মান, m এর মান -l, 0 প্লাস l পর্যন্ত। দেখতে পাচ্ছ কি? m এর মান -l, 0 প্লাস l পর্যন্ত। তাহলে এখন দেখো, একটু বোর্ডে খেয়াল করো তোমরা, l 0 হলে, l 0 হলে তাহলে কত হবে? দেখো, m এর মান 0 হবে, কারণ 0 0 বুঝতে পারছো। আচ্ছা, এবার l = 1 হলে, l এর মান যদি 1 হয় তাহলে কি হবে? m এর মান তাহলে -1, 0 প্লাস 1, ঠিক আছে? এবার দেখো l = 2 হলে তাহলে -2 থেকে +2 এর মধ্যবর্তী মানগুলো, যেমন আমরা যদি অক্ষরনিক বলতে চাই, এখানে -2 এখানে +2, তাহলে এর মধ্যবর্তী মানগুলো নিতে হবে। তাহলে -2 এখানে -1 এখানে 0 এখানে অবশ্যই +1 +2 এর মধ্যবর্তী মানগুলো নিতে হবে। তাহলে আমরা এখানে l এর মান যখন 2 হচ্ছে, তখন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই l এর মান যখন 2 হচ্ছে, m এর মান -2 থেকে +2 এর মধ্যবর্তী মানগুলো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো m এর মান তারা -2, দেখো ভালো করে বুঝো, লিখে নাও, -2 -1 0 +1 +2। আচ্ছা, আরেকটা, এবার l = 3 হলে, l = কি হলে? 3 হলে, তাহলে m এর মান আমরা দেখতে পাচ্ছি একই নিয়মে, তাহলে -3 থেকে +3, এখানে -3 এখানে +3 এর মধ্যবর্তী সমস্ত মানগুলি চলে আসবে। তাহলে দেখো -3 -2 -1
0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে আমরা দেখলাম l ইকুয়াল 0 হলে m এর মান 0, l ইকুয়াল 1 হলে m এর মান -1 0 প্লাস 1, l এর মান 2 হলে m এর মান -2 -1 0 প্লাস 1 প্লাস 2, l ইকুয়াল 3 হলে -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যখন বলছিলাম তখন আমরা এখানে বলেছিলাম l ইকুয়াল 0 1 2 3 হলে উপশক্তি স্তরকে s p d f দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আমরা এখন নিচে লিখতে পারি l 0 হলে অর্থাৎ s উপশক্তি স্তরে এখানে একটি অরবিটাল, এটাকে আমরা কি বলবো? অরবিটাল বলবো। তাহলে s উপশক্তি স্তরে একটি অরবিটাল, লেখা সুন্দর করে, s উপশক্তি স্তরে একটি অরবিটাল। পরের লাইনে লেখো p উপশক্তি স্তরে, দেখছো p উপশক্তি স্তরে তিনটি অরবিটাল, p উপশক্তি স্তরে তিনটি অরবিটাল। তারপর লেখো d উপশক্তি স্তরে, d উপশক্তি স্তরে পাঁচটি অরবিটাল। লিখেছো সবাই? d উপশক্তি স্তরে পাঁচটি অরবিটাল। f দেখো f উপশক্তি স্তরে 7টি অরবিটাল। এই দেখো 1 2 3 4 5 6 7, আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে f উপশক্তি স্তরে 7টি অরবিটাল। তাহলে আমরা মোটামুটি এগুলো এই কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি আমাদের আরেকটা বাকি থাকলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা আমরা এরপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করার পরে তারপরে আসলে পরমাণুতে ইলেকট্রনগুলো মানে এই উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে তার ধারাবাহিকতার যে ক্রম, সেই ক্রমটা আমরা পরবর্তীতে শিখব। আজকে থাকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি কামনা করছি।